আসসালামু আলাইকুম। মহিউদ্দিন আহমেদের লেখা বই বেলা অবেলা বাংলাদেশ ১৯৭২ থেকে ১৯৭৫ বইটির ইতিমধ্যেই ২টি পার্ট এই চ্যানেলে আপলোড করা হয়েছে। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে শুনে আসতে পারেন। এবং এখন শুরু করতেছি বইয়ের ৩ নম্বর পার্ট। সিরাজুল আলম খান একটি নতুন রাজনৈতিক দল তৈরির চেষ্টা চালাতে থাকেন। ডাকসুর সাবেক সহসভাপতি আসম আব্দুর রব নতুন দলের সাধারণ সম্পাদক হবেন, এটা মোটামুটি স্থির করাই ছিল। সিরাজুল আলম খান একজনকে খুঁজছিলেন যিনি এই দলের সভাপতি হবেন। তিনি তার একসময়ের রাজনৈতিক গুরু ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেনের সঙ্গেও এবারে কথা বলেছিলেন। শাহ মোয়াজ্জেম হোসেন বলেছিলেন, তোমরা তো মার্ক্সবাদী, আমি একজন ডেমোক্র্যাট, আমি তোমাদের সঙ্গে যাব না। নতুন দল তৈরির ব্যাপারে তাজউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ এবং সলা পরামর্শ হয়েছিল। পরে সেনাবাহিনী থেকে সদ্য অবসরে যাওয়া মেজর মোহাম্মদ আব্দুল জলিল ও আসম আব্দুর রবকে যুগ্ম আহ্বায়ক করে দল গঠনের সিদ্ধান্ত হয়। ৩১ অক্টোবর ১৯৭২ এই প্রক্রিয়া থেকে জন্ম নেয় জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ নামের একটি নতুন রাজনৈতিক দল। জন্মলগ্নেই জাসদ সরকার উৎখাতের ঘোষণা দেয়। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে এবং বর্তমানে প্রতিক্রিয়াশীল সাম্রাজ্যবাদীদের ক্রীড়নক ও পুতুল সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে এবং আগামী দিনের সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার ধারা শ্রেণীহীন শোষণহীন সমাজ ও কৃষক শ্রমিক রাজ কায়েমের জন্য দেশের অভ্যন্তরে বাইরে প্রবল জনমত সৃষ্টির নিমিত্তে জাতীয় সমাজতান্ত্রিক দলের পতাকা তলে জমায়েত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি বলে প্রথমেই ঘোষণা দেওয়া হয়। ছাত্রলীগের যে অংশটি পরবর্তীতে জাসদ প্রতিষ্ঠার মুখ্য ভূমিকা রেখেছে, এক সময় শেখ মুজিবই প্রতি তাদের অতিভক্তি ছিল লক্ষণীয়। ৭২-এর ২৫ মে এক বিবৃতিতে এই অংশটি শেখ মুজিবকে একচ্ছত্র নেতা ঘোষণা করে দলীয় ক্যাডারদের দিয়ে প্রশাসন চালানোর আহ্বান জানিয়েছিল। তাদের এই অবস্থান ২০ জুলাই পর্যন্ত অক্ষুণ্ণ ছিল। বিবৃতিটি প্রকাশ করা হয়েছিল আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, শরীফ নুরুল আম্বিয়ার নামে। বিবৃতিতে বলা হয়, দেশের পরিস্থিতি খুবই জটিল এবং কেবল বঙ্গবন্ধুই দেশকে নৈরাজ্যের হাত থেকে রক্ষা করতে পারবেন। তাদের দাবিগুলো ছিল নিম্নরূপ: ১. জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধুকে সকল ক্ষমতার উৎস বলে ঘোষণা করতে হবে। ২. বর্তমান মন্ত্রিসভা ও গণপরিষদ বাতিল করে দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর সর্বোত্তম সদস্যদের দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি বিপ্লবী সরকার গঠন করতে হবে। ৩. বিপ্লবী সরকারের অনুমোদন সাপেক্ষে পূর্ণ সমাজতান্ত্রিক নীতিসমূহ সন্নিবিষ্ট করে অন্তর্বর্তীকালীন একটি খসড়া সংবিধান তৈরি করতে হবে। ৪. গণ আদালতে দুর্নীতিপরায়ণ গণপরিষদ সদস্যদের প্রকাশ্য বিচার করতে হবে। ৫. পাকিস্তান সেনাবাহিনীর দালাল, রাজাকার, আলবদর, চুলাচালানি, কালোবাজারি, সশস্ত্র দুষ্কৃতিকারীদের প্রকাশ্যে গুলি করে মারতে হবে। ৬. অসৎ ব্যবসায়ী এবং নৈরাজ্যপূর্ণ পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে সাহায্য করার পূর্ণ ক্ষমতা ছাত্র রাজনৈতিক কর্মী লাল বাহিনী ও আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীকে দিতে হবে। সব রাজনৈতিক নেতা ও উচ্চপদস্থ আমলাদের স্থাবর সম্পত্তি ও ব্যাংকে রক্ষিত অর্থের পরিমাণ জনসাধারণের কাছে প্রকাশ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি আসম আব্দুর রব ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজের নেতৃত্বাধীন এই গ্রুপটির রাজনীতি ২১ জুলাই ১৯৭২ থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যায়। ৩ মাসের মাথায় শেখ মুজিবকে তারা সাম্রাজ্যবাদের ক্রীড়নক ও পুতুলাখ্যা দিয়ে একটি অতিনাটকীয় আবহ তৈরি করেন। ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি মাইলফলক তৈরি হলো। গণপরিষদে গৃহীত হলো সংবিধান। প্রস্তাবনায় জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার আদর্শ সংবিধানের মূলনীতি হিসেবে ঘোষণা করা হলো। বলা হলো, রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতার সুবিচার নিশ্চিত হবে। আঞ্চলিক স্বায়ত্তশাসনের ভিত্তিতে একটি গণতান্ত্রিক সংবিধান তৈরির যে লড়াই আওয়ামী লীগ ১৯৪৯ সালের জন্ম মুহূর্তে শুরু করেছিল, তা অবশেষে একটি নির্দিষ্ট পরিণতিতে পৌঁছাল ২৩ বছর পর। সংবিধানের কয়েকটি অনুচ্ছেদ নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল। ৬ নং অনুচ্ছেদে বলা হলো, বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন। সংবিধানের এই অংশটি অন্যান্য নিগোষ্ঠীর মানুষকে ক্ষুব্ধ করছিল। ৭০ খ অনুচ্ছেদে বলা হলো, কেউ যদি সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেন তাহলে সংসদে তার আসন শূন্য হবে। ১৯৫৬ থেকে ১৯৫৮ সালে পূর্ব পাকিস্তানের আইন পরিষদে যখন তখন দলবদলের তিক্ত অভিজ্ঞতা থেকেই এই অনুচ্ছেদটি সংযোজিত হয়েছিল, কিন্তু এর ফলে দলের মধ্যে গণতন্ত্রের চর্চা এবং ভিন্ন মতের স্বাধীন প্রকাশ প্রায়
রুদ্ধ হয়ে যায়। সংবিধান প্রস্তাবিত ৭০ অনুচ্ছেদ সম্পর্কে গণপরিষদ সদস্য আসাদুজ্জামান খান আপত্তি জানিয়েছিলেন। তার বক্তব্য ছিল, এতে দলের সদস্যদেরকে দলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বশংবদ করে তুলতে পারে। এই অনুচ্ছেদটি যদি সংবিধানে রক্ষিত হয় তাহলে দল থেকে স্বেচ্ছাচারিতামূলক বহিষ্কারের বিরুদ্ধে পর্যাপ্ত রক্ষা কবচের ব্যবস্থা করতে হবে। 11 সেপ্টেম্বর গণপরিষদের বক্তব্য দিতে গিয়ে হাফেজ হাবিবুর রহমান আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নিম্ন পরিষদ দ্বারা নির্বাচিত ৬০ জন সদস্যের একটি উচ্চ পরিষদ গঠনের প্রস্তাব করেছিলেন। প্রস্তাবিত ৬৫ নং অনুচ্ছেদের সংশোধনী হিসেবে তিনি 2 কক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব দেন। একই দিন সুরঞ্জিত সেনগুপ্ত ৭২ অনুচ্ছেদের ৩য় ধারায় সংসদের মেয়াদ 5 বছরের বদলে 4 বছর রাখার দাবি জানান। তিনি 118 ও 119 অনুচ্ছেদে রাষ্ট্রপতি কর্তৃক প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারে ন্যূনতম শর্তের বিষয়টি যোগ করতে বলেন। এই অনুচ্ছেদের 2 নং ধারার শেষে এই পদে ন্যূনপক্ষে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হবে বলে যোগ করার প্রস্তাব দেন। খসড়া সংবিধানের ওপর আলোচনা প্রসঙ্গে গণপরিষদ সদস্য আব্দুর রাজ্জাক ভুইয়া সংবিধান বিলের 6 অনুচ্ছেদ পরিমার্জনের প্রস্তাব দেন। গণপরিষদে এ প্রসঙ্গে যে বিতর্ক হয়েছিল এখানে তা সংক্ষেপে তুলে ধরা হলো। জনাব আব্দুর রাজ্জাক ভুইয়া: মাননীয় স্পিকার সাহেব, আমি প্রস্তাব করছি যে সংবিধান বিলের 6 অনুচ্ছেদের পরিবর্তে নিম্নোক্ত অনুচ্ছেদটি সন্নিবেশিত করা হোক। 6, বাংলাদেশের নাগরিকত্ব আইনের ধারা নির্ধারিত নিয়ন্ত্রিত হইবে, বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন। স্পিকার, পরিষদের সম্মুখে জনাব আব্দুর রাজ্জাক ভুইয়া প্রস্তাব এনেছেন যে, ডক্টর কামাল হোসেন: মাননীয় স্পিকার সাহেব, এই সংশোধনী গ্রহণযোগ্য বলে আমি মনে করি না, বরং এটা গ্রহণ করা যেতে পারে। স্পিকার শ্রী মানবেন্দ্র নারায়ণ লারমা: শ্রী মানবেন্দ্র নারায়ণ লারমা: বাংলাদেশের কোটি কোটি জনগণের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। সব দিক দিয়েই আমরা একসঙ্গে একযুগে বসবাস করে আসছি। কিন্তু আমি একজন চাকমা। আমার বাপদাদা 14 পুরুষ কেউ বলেন নাই আমি বাঙালি। স্পিকার, আপনি কি বাঙালি হতে চান না? শ্রী মানবেন্দ্র নারায়ণ লারমা: যদি এই সংশোধনী পাশ হয়ে যায় তাহলে আমাদের এই চাকমা জাতির অস্তিত্ব লোপ পেয়ে যাবে। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা আমাদেরকে বাংলাদেশি মনে করি এবং বিশ্বাস করি, কিন্তু বাঙালি বলে নয়। স্পিকার, আপনি বসুন। প্লিজ রিজিউম ইউর সিট। শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত: মাননীয় স্পিকার সাহেব, এ ব্যাপারে আমার বক্তব্য হলো, জনাব আব্দুর রাজ্জাক ভুইয়া সাহেব যে সংশোধনী এনেছেন তাতে মনে এ প্রশ্ন জাগে যে বাংলাদেশ বাঙালি ছাড়া ভারতের কেউ বাস করছে। আমি শুধু বলতে চাই যে বাঙালি বলতে এইটুকুই বোঝায় যে যারা বাংলা ভাষায় বলে আমরা তাদেরকে বাঙালি বলি। স্পিকার, প্লিজ রিজিউম ইউর সিট। আপনি বসুন, আপনি বসুন। এখন পরিষদের সামনে প্রশ্ন হচ্ছে, 6 অনুচ্ছেদের পরিবর্তে যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধিত 6 নং অনুচ্ছেদটি সংবিধান বিলের অংশে পরিণত হলো। শ্রী মানবেন্দ্র নারায়ণ লারমা: মাননীয় স্পিকার, আমাদের অধিকার সম্পূর্ণরূপে খর্ব করে এই 6 নম্বর অনুচ্ছেদ সংশোধিত আকারে গৃহীত হলো। আমি এর প্রতিবাদ জানাচ্ছি এবং প্রতিবাদ স্বরূপ আমি অনির্দিষ্ট সময়ের জন্য পরিষদ বৈঠক বর্জন করছি। অতঃপর শ্রী মানবেন্দ্র নারায়ণ লারমা সংসদ ত্যাগ করে চলে যান। পার্বত্য চট্টগ্রাম থেকে নির্বাচিত গণপরিষদ সদস্য মানবেন্দ্র লারমা খসড়া সংবিধানের 47 অনুচ্ছেদের পর একটি নতুন অনুচ্ছেদ যোগ করার জন্য সংশোধনী প্রস্তাব এনেছিলেন। প্রস্তাবে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম একটি উপজাতীয় অঞ্চল বিধায় উক্ত অঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় অধিকারের নিরাপত্তার জন্য উক্ত অঞ্চল একটি উপজাতীয় স্বায়ত্তশাসিত অঞ্চল হইবে। প্রস্তাবটি 2 নভেম্বর সদস্যদের ভোটে বাতিল হয়ে যায়। পাহাড়ি জনগোষ্ঠীর স্বতন্ত্রের বিষয়টি সেদিন কেউ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেননি। পরে সম্পর্কে অধ্যাপক আনিসুজ্জামান মন্তব্য করেছিলেন যে, পাহাড়িদের নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক স্বতন্ত্র যে সেদিন আমরা উপলব্ধি করতে সামর্থ্য হইনি, এ ছিল নিজেদের বড় রকমের এক ব্যর্থতা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে প্রেরণা পেয়েও যে পাহাড়ি জাতীয়তাবোধের বা চাকমা জাতীয়তাবোধের সূচনা হতে পারে, একথা একবারও আমাদের মনে হয়নি। নিজেদের জাতীয়তাবাদী আন্দোলনের সাফল্য আমরা তখন বেশি দূর দেখতে পারছি না। মুক্তিযুদ্ধের ক্ষয়ক্ষতির পরে অন্য কোনো জাতীয়তাবোধ স্বীকার করতে পারছি না, বরঞ্চ তাকে সন্দেহের চোখে দেখছি। 6 অনুচ্ছেদের ওই ছোট্ট সংশোধনীকে উপলক্ষ করে সংখ্যাগরিষ্ঠ বাঙালি জাতিত্বের সঙ্গে পাহাড়িদের ক্ষুদ্র জাতিসত্তার যে বিরোধ সেদিন সূচিত হলো, তার ফল কত সুদূর প্রসারী হয়েছিল তা এখন আমরা জানি। 4 নভেম্বর সংবিধান বিল গৃহীত হওয়ার পর গণপরিষদ নেতা প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান দীর্ঘ বক্তব্য দেন। বক্তব্যের কিছু অংশ নিচে তুলে ধরা হলো। জনাব স্পিকার সাহেব, আজই প্রথম 7.5 কোটি বাঙালি তাদের শাসনতন্ত্র পেতে যাচ্ছে। স্বাধীনতা সংগ্রাম কেবল নয়, মাসই হয় নাই। স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে 1947 সালের পর থেকে। তারপর ধাপে ধাপে যে সংগ্রামে গিয়ে গেছে। বাংলার মানুষ আমরা বুঝতে পারি না, হুজুগে মেতে পড়ে ছেলেকে বড় করে দেখি। এই ছিল আমাদের দুর্ভাগ্য। দুনিয়ার কোনো দেশে
পরশ্রীকাতরতা বলে কোনো অর্থ পাই না বাংলাদেশ ছাড়া। বাঙালি জাতি আমরা পরশ্রীকাতর এত বেশি, ইংরেজি ভাষায়, রুশ ভাষায়, ফরাসি ভাষায়, চীনা ভাষায় পরশ্রীকাতরতা বলে কোনো শব্দ নেই একমাত্র বাংলা ভাষা ছাড়া। এই কারণে বাঙালিদের যেমন ত্যাগ সাধনা করার শক্তি ছিল বাঙালিদের মধ্যে, তেমনি পরশ্রীকাতরতার মনোভাব দেখা দেয়। সেসব বাংলাদেশের নেতা সংগ্রাম করেছেন, আমরা তাদের বুঝতে পারি নাই। আমরা বুঝেছি আমাদের নেতা বুঝি চলে এসেছেন সেই বোম্বে থেকে মিস্টার জিন্নাহ। এই যে 4টা স্তম্ভের ওপর শাসনতন্ত্র রচনা করা হলো, এর মধ্যে জনগণের মৌলিক অধিকার হচ্ছে একটা মূল বিধি। মূল 4টা স্তম্ভ জনগণ ভোটের মাধ্যমে নয়, 30 লক্ষ লোক জীবন দিয়ে রক্তের মাধ্যমে তা প্রমাণ করে দিয়েছে। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। আমরা আইন করে ধর্মকে বন্ধ করতে চাই না। আমাদের শুধু আপত্তি হলো এই যে ধর্মকে কেউ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না। 25 বছর আমরা দেখেছি ধর্মের নামে জুয়াচুরি, ধর্মের নামে শোষণ, ধর্মের নামে বেঈমানি, ধর্মের নামে অত্যাচার, খুন বেবিচার এই বাংলাদেশের মাটিতে সব চলেছে। ধর্ম তো পবিত্র জিনিস, পবিত্র ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা চলবে না। সরকারি কর্মচারীদের মনোভাব পরিবর্তন করতে হবে যে তারা শাসক নন, তারা সেবক। বিরোধী দলের নাম শুনতে পাই, ভোট পেয়ে পরিষদে এসে বলুক আমরা বিরোধী দল। যারা নির্বাচনে দাঁড়িয়ে ভোট পায়নি তারা বলে আমরা বিরোধী দল। ভবিষ্যতে ভোট নিয়ে এসে তারপর বলুক আমরা বিরোধী দল। তা না হলে বলুক এই আমাদের দাবি। সাধারণভাবে যারা দোষী, যারা কলাবেশন করেছে, যারা আমাদের হাজার হাজার ছেলেকে ধরে নিয়ে গিয়ে মিলিটার কাছে গুলি করে হত্যা করিয়েছে, তাদের আমরা ভাত খাওয়াচ্ছি, অনেককে ডিভিশন পর্যন্ত দিয়েছি। নিরাপরাধ যারা থাকবেন তাদের খালাস দেওয়া হবে, কিন্তু যারা তাদের সঙ্গে সহযোগিতা করে গণপরিষদের নির্বাচিত প্রতিনিধিদের, যারা দেশের জন্য যুদ্ধ করেছিলেন, তাদের সিট খালি করিয়ে আতকান গায়ে দিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন, ইয়াহিয়া খানকে সাহায্য করেছেন, তাদের বাংলাদেশের নাগরিক অধিকার দেওয়াতেও জনগণ আপত্তি করেছিল। জনগণ বাইরে পেলে তাদের কেটে ফেলত, তাদের আমরা জেলের মধ্যে রেখে ভাত খাইয়ে রক্ষা করেছি। নির্বাচনের তারিখ নির্দিষ্ট করা হোক ঐতিহাসিক 7 মার্চে, কারণ সেই দিন 7 মার্চে বাংলাদেশের 7.5 কোটি মানুষের পক্ষ থেকে আমি ঘোষণা করেছিলাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই দিন 7 মার্চ তারিখে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সংবিধানকে যতদূর সম্ভব গণতান্ত্রিক করার একটা চেষ্টা ছিল, এজন্য মূল সংবিধানে জরুরি অবস্থা জারি করার কোনো বিধান রাখা হয়নি। 1973 সালের 22 সেপ্টেম্বর সংবিধানের 2য় সংশোধনীতে আইন তৈরির মাধ্যমে জরুরি অবস্থা ঘোষণার বিধান সংসদে পাশ হয়। সংবিধানের মূল কপিটি হাতে লেখা হয়েছিল। শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে হাশেম খান, জুনাবুল ইসলাম, সমরজিৎ রায় চৌধুরী, আবুল বারক আলবি বাংলাদেশের লোকশিল্প ও লেকচারের রংরেখা ব্যবহার করে সংবিধানের প্রতি পাতার জন্য নকশা তৈরি করেন। ক্যালিগ্রাফি করেন আব্দুর রউফ। কাজটি শেষ করতে 4 মাস লেগেছিল। সংবিধানের মূল কপিতে কোনো পরিষদের 2 জন সদস্য ছাড়া সবাই সই করেছিলেন। অজ্ঞাত কারণে ন্যাপ এর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এবং স্বতন্ত্র সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমা স্বাক্ষর দেননি। 16 ডিসেম্বর 1972 সংবিধান বলবৎ করা হয়। 17 ডিসেম্বর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গোটা মন্ত্রিসভা নতুন সংবিধানের অধীনে শপথ নেয়। শুরু হয় সাংবিধানিক গণতন্ত্রের যাত্রা। ন্যূনতম সময়ের মধ্যে পরিপূর্ণ একটা সংবিধান তৈরি করা ছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন গণি পরিষদের একটি বিশাল অর্জন। পাকিস্তানের খোলস থেকে বেরিয়ে এসে বাংলাদেশে নিজেকে সাংবিধানিকভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করল। রাষ্ট্রীয় 4টি মূলনীতির অন্যতম হল ধর্মনিরপেক্ষতা। মুক্তিযুদ্ধের আগে আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণা বক্তব্যে ধর্মের নামে শোষণ বঞ্চনার উল্লেখ থাকলেও ধর্মনিরপেক্ষতা শব্দটি সরাসরি উচ্চারণ করা হতো না। মুক্তিযুদ্ধের পর বাঙালি মুসলমানের মনোজগতে এ ব্যাপারে খুব একটা পরিবর্তন এসেছে তা বলা যাবে না। ধর্মনিরপেক্ষ রাজনীতির ভিত্তি ছিল ঠঙ্ক। এ ব্যাপারে লেখক গবেষক গুলাম মুর্শিদের সুচাপটা মন্তব্য ছিল, 1972 পাকিস্তানের কারাগার থেকে ফিরে এসেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিব ধর্মীয় পরিচয় সম্পর্কে যে সংকেত দেখান তা থেকে পরিষ্কার বোঝা যায় যে বাংলাদেশের সত্যিকার অর্থে কোনোদিন ধর্মনিরপেক্ষ হবে না। ধর্মনিরপেক্ষতা যে বাংলাদেশের সংবিধানের 4টি মূলনীতির অন্যতম বলে স্বীকৃতি লাভ করে সেটাই বিস্ময়ের কারণ। বস্তুত এটা ছিল দেশের ধর্মনিরপেক্ষ শক্তি এবং অমুসলমানদের প্রতি একটা বড় রকমের ছাড় দেওয়ার ঘটনা। মাত্র শিকি শতাব্দী আগে যে বাঙালি মুসলমান ধর্মীয় জাতীয়তার ভিত্তিতে পাকিস্তানে যোগ দিয়েছিলেন, তাদের পক্ষে অত কম সময়ের মধ্যে সেই মনোভাব অথবা নিজেদের ধর্মীয় পরিচয়কে পুরোপুরি বিসর্জন দেওয়া সম্ভব ছিল না। ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এন নায়ারের মতে ধর্মনিরপেক্ষতা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না, এটা একটা সংস্কৃতির আবহ যা কোনো ব্যক্তি ঘোষণা দিয়ে তৈরি করতে পারে না, তা যত আন্তরিকতা গুরুত্ব দিয়ে দেখা হোক না কেন। রাজনীতি আর ধর্মের মধ্যকার দেয়ালটি অত্যন্ত নড়বড়ে। বাংলাদেশ রাষ্ট্রটি জন্মের পর থেকে অসাম্প্রদায়িক হওয়ার চেষ্টা করছে, কিন্তু মানুষ তার অবচেতন সুপ্ত সাম্প্রদায়িক অনুভূতি 71 পরবর্তী সময়ে আবার উগড়ে দিয়েছে।
স্বাধীন বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার অঙ্গীকার নতুন করে জেগে ওঠা ধর্মীয় পরিচিতির কাছে হুঁচট খেয়েছে। আওয়ামী লীগ ধর্ম নিয়ে রাজনীতি বিরোধিতা করেছে, ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে, কিন্তু কোরআন ও সুন্নাহ বিরোধী আইন তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে। রাজনীতি আর রাষ্ট্র থেকে ধর্ম বিচ্ছিন্ন হয়নি। রাষ্ট্র সকল ধর্মকে সমান চোখে দেখার কথা বলেছে, কিন্তু রাষ্ট্রের পক্ষপাত হয়ে গেছে সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠীর পক্ষে। বলা চলে ধর্মনিরপেক্ষতার নীতিকে পদে পদে আপোস করতে হয়েছে। সংবিধান বর্ণিত এই মূলনীতিটি চৌকসই হয়নি। 4 বছরের মাথায় তা অমূল পাল্টে গিয়েছিল, তবে প্রক্রিয়াটি শুরু হয়েছিল আগেই। জাতীয়তাবাদ যে কোনো জাতিরাষ্ট্রের অবিচ্ছেদ্য অনুষঙ্গ। এর সংজ্ঞা দিতে গিয়ে শেখ মুজিব বক্তৃতা বিবৃতিতে প্রায়ই বলতেন, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। তবে এর একটি সহজেই ব্যাখ্যা তিনি বলেছিলেন 4 নভেম্বর 1972, যেদিন গণপরিষদে সংবিধান বিল পাশ হয়েছিল। ওই দিন সকাল 10:40 এক আবেগপূর্ণ ভাষণে তিনি বলেন, আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি। জাতীয়তাবাদের অনেক সংজ্ঞা আছে, সুতরাং এর সম্বন্ধে আমি আর নতুন সংজ্ঞা নাই দিলাম। আমি শুধু বলতে পারি আমি বাংলাদেশের মানুষ, আমি একটা জাতি। এই যে জাতীয়তাবাদ, যে সম্পর্কে আমি একটু কথা বলতে চাই, ভাষাই বলুন, শিক্ষাই বলুন, সভ্যতাই বলুন আর কৃষ্টিই বলুন, সকল কিছুর সঙ্গে একটা জিনিস রয়েছে, সেটা হলো অনুভূতি। এই অনুভূতি যদি না থাকে তাহলে কোনো জাতি বড় হতে পারে না এবং জাতীয়তাবাদ আসতে পারে না। অনেক জাতি দুনিয়ায় আছে যারা বিভিন্ন ভাষাবলম্বী হয়েও এক জাতি হয়েছে। অনেক দেশ আছে একই ভাষা, একই ধর্ম, একই সব কিছু নিয়ে বিভিন্ন জাতি গড়ে উঠেছে, তারা এক জাতিতে পরিণত হতে পারেনি। জাতীয়তাবাদ নির্ভর করে অনুভূতির ওপর। সেজন্য আজ বাঙালি জাতি যে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীন হয়েছে, যার উপর ভিত্তি করে আমরা স্বাধীনতা নিয়েছি, যার উপর ভিত্তি করে আমরা সংগ্রাম করেছি, সেই অনুভূতি আছে বলেই আজকে আমি বাঙালি, আমরা বাঙালি, জাতীয়তাবাদ। এর মধ্যে যদি কেউ আজকে দ্বিতীয় কোনো প্রশ্ন তুলতে চান, তাহলে তাকে আমি অনুরোধ করব, মেহেরবানি করে আগুন নিয়ে খেলবেন না। জাতীয়তাবাদ, জাতীয়তাবোধ বা জাতিসত্তার মর্মবাণী বোঝানোর জন্য অনুভূতির কথা শেখ মুজিব বলেছেন। মুজিবের জন্মের আগে একই কথা বলে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের মতে ইংরেজি নেশন কথাটির বাংলা প্রতিশব্দ নেই। বাংলা 1308 সালের শ্রাবণ মাসে নেশন কি প্রবন্ধে তিনি বলেন, ভাষায় জাতির পরিচয় পাওয়া যায় একথা ঠিক না, আবার নেশন ধর্মমতের ঐক্যও মানে না। সুগভীর ঐতিহাসিক মন্থনজাত নেশন একটি মানসিক পদার্থ, তাহা একটি মানসিক পরিবার, তাহা ভূখণ্ডের আকৃতির দ্বারা আবদ্ধ নহে। জাতি, ভাষা, বৈষয়িক স্বার্থ, ধর্মের ঐক্য, ভৌগোলিক সংস্থান নেশন নামের মানস পদার্থ সৃজনের মূল উপাদান নহে। তবে তাহার মূল উপাদান কি, এর ব্যাখ্যা দিয়েছেন রবীন্দ্রনাথ। নেশন একটি সজীব সত্তা, একটি মানস পদার্থ। দুইটা জিনিস এই পদার্থের আন্তঃপ্রকৃতি গঠিত করিয়াছে। সেই দুটি জিনিস বস্তুতে একই, তাহার মধ্যে একটি অতীত অবস্থিত আর একটি বর্তমানে। একটি হইতেছে সর্বসাধারণের প্রাচীন স্মৃতি সম্পদ, আর একটি পরস্পর সম্পত্তি। একত্রে বাস করিবার ইচ্ছে, যে অখণ্ড উত্তরাধিকার হস্তগত হইয়াছে, তাহাকে উপযুক্তভাবে রক্ষা করিবার ইচ্ছা মানুষের বস্তিমতো নিজেকে হাতে হাতে তৈরি করে না। নেশনও সেইরূপ সুদীর্ঘ অতীতকালের প্রয়াস, ত্যাগ, শিকার এবং নিষ্ঠা হইতে অভিব্যক্ত হইতে থাকে। আমরা অনেকটা পরিমাণ আমাদের পূর্বপুরুষের দ্বারা পূর্বেই গঠিত হইয়া আছি। অতীতের বীর্য, মহত্ব, কীর্তি, ইহার ওপরে এই ন্যাশনাল ভাবের মূল পত্তন। অতীতকালে সর্বসাধারণের এক গৌরব এবং বর্তমানকালে সর্বসাধারণের এক ইচ্ছা পূর্বে একত্রে বড় কাজ করা এবং দুনিয়ার একত্রে সেইরূপ কাজ করিবার সংকল্প, ইহাই জনসম্প্রদায় গঠনের ঐকান্তিক মূল। অতীতের গৌরবময় স্মৃতি ও সেই স্মৃতির অনুরূপ ভবিষ্যতের আদর্শ, একত্রে দুঃখ পাওয়া, আনন্দ পাওয়া, আশা করা, এইগুলিই আসল জিনিস। জাতীয় ভাষার বৈচিত্র্য সত্ত্বেও এগুলির মহত্ব বোঝা যায়। একত্রে মাসুলখানা স্থাপন বা সীমান্ত নির্ণয়ের অপেক্ষা ইহার মূল্য অনেক বেশি। একত্রে দুঃখ পাওয়ার কথা এই জন্য বলা হইয়াছে যে আনন্দের চেয়ে দুঃখের বন্ধন দৃঢ়তর। দেশে আগুন নিয়ে খেলার লোকের অভাব ছিল না। জাতীয়তাবাদের নামগান জারি থাকলেও তার ব্যাখ্যা পাল্টে যেতে খুব বেশি সময় লাগেনি। শেখ মুজিবের ঘোষিত অনুভূতি অবিভাজ্য ছিল না, 4 বছরের মাথায় সেটা প্রমাণিত হয়েছিল। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশের অভিযোগে পাকিস্তান ডেমোক্রেট পার্টির নেতা হামিদুল হক চৌধুরীর নাগরিকত্ব বাতিল করা হয়েছিল। বাংলাদেশ সরকার তার মালিকানাধীন পাকিস্তান অবজারভার পত্রিকা পরিত্যক্ত সম্পত্তি হিসেবে অধিগ্রহণ করে এবং বাংলাদেশ অবজারভার নামে এর প্রকাশনা অব্যাহত থাকে। আগে থেকেই এই পত্রিকার সম্পাদক ছিলেন আব্দুস সালাম। তিনি একজন সাহসী সম্পাদক হিসেবে খ্যাতি পেয়েছিলেন। বাংলাদেশ সরকার শুরু থেকেই ভিন্ন মতের ব্যাপারে অসহিষ্ণু ছিল। এর প্রথম কোপটা পড়ে আব্দুস সালামের ওপর।
72-এর 15 মার্চ বাংলাদেশ অবজারভার দ্য সুপ্রিম টেস্ট নামে একটি সম্পাদকীয় ছাপা হয়েছিল, আর এটাই তার কাল হলো। তিনি বরখাস্ত হলেন। এই সম্পাদকীয়তে জাতীয় সরকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। সম্পাদকীয় মন্তব্যে বলা হয়, দেশে এখনও কোনো সংবিধান নেই এবং এই সরকারের কোনো গণতান্ত্রিক আইনি অধিকার নেই। একটা সফল বিপ্লব যুদ্ধের উত্তরাধিকার নিয়ে এই সরকার এসেছে এবং এটি একটি অন্তর্বর্তী সরকার মাত্র। ন্যাপের একটি অংশের প্রধান অধ্যাপক মুজাফফর আহমেদ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব দলের সমন্বয়ে একটি জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছিলেন। সম্পাদকীয়তে আরও বলা হয়, রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র থাকতে পারে না এবং সত্যিকার ক্ষমতা সংবিধান এবং আইনি শৃঙ্খলার ভিত্তিতে পরিচালিত হওয়া দরকার। সম্পাদকীয় মন্তব্যে বলা হয়, ক্ষমতায় থেকে আওয়ামী লীগের এমন কিছু করা ঠিক হবে না যা সে আগের সরকারগুলোর সময় নিন্দা জানিয়েছিল। স্থায়ী সরকারি চাকরিগুলোর ওপর হস্তক্ষেপ করা উচিত নয়। মুনায়েম খান পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর, গ্রামের দারোগাদেরও সরাসরি নির্দেশ দিতেন, আমরা যদি এক মুনায়েম খানের জায়গায় 1000টা বসাই তাতে কোনো উন্নতি হবে না। মুক্তিযুদ্ধের ফলে দেশে একটা বড় রকমের ওলটপালট ঘটে গিয়েছিল। সমাজ এবং মানুষে মানুষে আন্তঃসম্পর্কে ঘটেছিল বিরাট পরিবর্তন। একটা যুদ্ধ দেশে শুধু আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিবর্তন আনেনি, বিরাট রকমের মনস্তাত্ত্বিক পরিবর্তনও ঘটিয়েছিল। রাজনীতিতে পেশি শক্তির ভূমিকা আগেও ছিল। 1969 সালের 1 সেপ্টেম্বর প্রকাশিত আওয়ামী লীগের সংশোধিত গঠনতন্ত্রে আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছিল। কে, কবে, কোথায়, কি প্রক্রিয়ায় এই সংগঠনের জন্ম দিয়েছিল তা জানা যায় না। হঠাৎ দেখা গেল একজন মানুষ এক ধরনের আওয়ামী টুপি পরে লাঠিসোঁতা হাতে মিছিল মিটিং করে বেড়াচ্ছে। এর প্রধান ছিলেন আওয়ামী লীগের তরুণ নেতা আব্দুর রাজ্জাক। 72 সালে এই বাহিনী আরও দৃশ্যমান হলো। মুক্তিযুদ্ধের পরপর এই দৃশ্যপটে আবির্ভূত হলো জাতীয় শ্রমিক লীগের সদস্যদের নিয়ে গড়া লাল বাহিনী। এই বাহিনী তৈরি হলো শ্রমিক লীগের প্রধান সংগঠক সিরাজুল আলম খানের নির্দেশে। চীনের রেড আর্মির নাম হলেও লাল বাহিনীতে শৃঙ্খলা ও আদর্শ বলতে কিছু ছিল না। তারা সমস্বরে দেশে মুজিববাদ কায়েম করতে উঠে লাগলো। জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শিল্পাঞ্চলগুলোতে তার একচ্ছত্র আধিপত্য বিস্তারের দৌড়ে ঝাঁপিয়ে পড়লেন। লাল বাহিনী হলো তার প্রধান বাহন। এরা সবাই ছিলেন সরকার অধিকৃত কলকারখানার বেতনভুক্ত শ্রমিক। লাল বাহিনীর ব্যানার নিয়ে এরা মাথায় লাল পট্টি বা টুপি পরে এবং লাল জামা গায়ে দিয়ে সারাদিন প্যারেড করে বেড়াতেন। 1972 সালের 25 মে ছাত্রলীগের বৈজ্ঞানিক সমাজতন্ত্র গ্রুপের নেতা আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ ও শরীফ নুরুল আম্বিয়া একটি বিবৃতি দিয়ে গণপরিষদ বাতিল, জরুরি অবস্থা ঘোষণা এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে বিপ্লবী সরকার গঠনের আহ্বান জানান। বিবৃতিতে তারা 17টি দাবি উপস্থাপন করেন। 6 নম্বর দাবিতে বলা হয়, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে সাহায্য করার পূর্ণ ক্ষমতা ছাত্র রাজনৈতিক কর্মী লাল বাহিনী ও আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীকে দিতে হবে। শেখ মুজিব এই ফাঁদে পা দেননি। 29 মে 1972 বিবৃতিতে দিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবী বাহিনীর প্রধান আব্দুর রাজ্জাক সংরব সিরাজ আম্বিয়ার বিবৃতির কঠোর নিন্দা জানিয়ে বলেন, যারা দেশের প্রতিনিধিত্বমূলক সরকারকে নস্যাৎ করে একনায়কত্ব প্রতিষ্ঠা করতে চায় তারা কখনো গণতন্ত্রকে সম্মান করতে পারে না। কিছু সংখ্যক লোক দেশে অরাজকতা সৃষ্টি করে বঙ্গবন্ধুর নেতৃত্বে অনাস্থা সৃষ্টি করতে চায়। লাল বাহিনীর প্রধান আব্দুল মান্নান ও রব সিরাজ আম্বিয়ার বিবৃতির বিরোধিতা করে বক্তব্য দেন। মান্নান প্রায়ই হুঙ্কার দিয়ে বলতেন তার 80,000 সদস্যের লাল বাহিনী মুনাফাখোর, মজুদ্দার ও চোরাকারবারীদের নির্মূল করবে। জুন মাসে এক জনসভায় শেখ মুজিব লাল বাহিনীকে ইঙ্গিত করে বলেন, তাদের উচিত হবে নিজ নিজ কারখানায় গিয়ে দৈনিক 10 ঘন্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করা। তার এই আহ্বানে তেমন কাজ হয়নি। এ সময়ের একটি উল্লেখযোগ্য ঘটনা হলো জাতীয় রক্ষী বাহিনী নামে একটি মিলিশিয়া বাহিনী গঠন। এই বাহিনী তৈরির একটা পূর্ব ইতিহাসও আছে। আওয়ামী লীগের 6 দফার 6 নম্বর দফায় এবং কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফার 3 উপদফায় মিলিশিয়া বা প্যারামিলিটারি বাহিনীর গঠনের প্রস্তাব ছিল। 1971 সালের 18 ডিসেম্বর বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার প্রথম সভায় মুক্তিবাহিনীর সদস্যদের নিয়ে জাতীয় মিলিশিয়া গঠনের সিদ্ধান্ত হয়। 23 ডিসেম্বর ঢাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে 1100 সদস্যের জাতীয় মিলিশিয়া বোর্ড গঠন করা হয়। 1972 সালের 3 জানুয়ারি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে মিলিশিয়া বোর্ডের সভাপতি হিসেবে ঘোষণা দেওয়া হয়। বোর্ডের অন্য সদস্যরা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও HM কামরুজ্জামান, মনোরঞ্জন ধর, মণি সিংহ, অধ্যাপক মুজাফফর আহমেদ, গাজী গোলাম মুস্তফা, রফিক উদ্দিন ভুইয়া, তুফাইল আহমেদ, আব্দুর রাজ্জাক ও ক্যাপ্টেন সুজাদ আলী।
1972 সালের 24 জানুয়ারি এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনতিবিলম্বে একটি জাতীয় মিলিশিয়া বাহিনী গঠন করা হইবে এবং তালিকাভুক্ত হোক বা না হোক সমস্ত মুক্তিযোদ্ধাকে তাহার আওতায় আনা হইবে। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর ANM নুরুজ্জামানকে এই বাহিনীর পরিচালক এবং মুক্তিযুদ্ধের সময় কাদেরিয়া বাহিনীর উপপ্রধান আনোয়ারুল আলম এবং মুজিব বাহিনীর মাদারীপুর মহকুমার প্রধান সরওয়ার হোসেন মোল্লাকে নুরুজ্জামানের সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। সরকারের সিদ্ধান্ত ছিল অবলুপ্ত ইস্ট পাকিস্তান রাইফেলস এর সদস্য ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে জাতীয় মিলিশিয়া বাহিনী তৈরি করা হবে। ইপিআর এর বেশিরভাগ সদস্য মুক্তিযুদ্ধে অংশ নিলেও তাদের অনেক জুনিয়র কমিশনড অফিসার ও নন কমিশনড অফিসার পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গেই ছিল। তাদের নিয়ে মুক্তিযোদ্ধাদের মনে প্রশ্ন ছিল। এ ব্যাপারে যাচাই বাছাই করার জন্য 16 ফেব্রুয়ারি আনোয়ারুল আলমকে সভাপতি করে একটি স্ক্রিনিং বোর্ড গঠন করা হয়। একটা গুজব রটে যায় যে ইপিআর ও মুক্তিযোদ্ধা সদস্যরা মিলিশিয়া বাহিনী থেকে বাদ পড়বেন, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিলিশিয়া বাহিনীতে যোগদানে ইচ্ছুক মুক্তিযোদ্ধারা ঢাকা ইপিআর এর সদর দপ্তর পিলখানায় সমবেত হয়েছিলেন। সেখানেই তারা থাকতেন। 16 ফেব্রুয়ারি হঠাৎ করেই সেখানে একটা গোলমাল শুরু হয়ে যায় এবং ইপিআর এর কয়েকজন যে সিও এনসিও মেজর নুরুজ্জামানকে মারধর করেন। আনোয়ারুল আলমও আক্রান্ত হন। মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধারা পরস্পরের বিরুদ্ধে গুলিবর্ষণ করতে থাকে। খবর পেয়ে সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানী এবং ঢাকাস্থ 46 ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোহাম্মদ শফিউল্লাহ কয়েকজন সেনা কর্মকর্তাকে নিয়ে পিলখানার গেটে উপস্থিত হন, কিন্তু অবিরাম গুলাগুলির কারণে তারা ভেতরে ঢুকতে পারেননি। শেষমেশ খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান নিজেই পিলখানায় চলে আসেন। সঙ্গে সঙ্গে গুলাগুলি বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর অবলুপ্ত ইপিআর আর মুক্তিবাহিনীর সমন্বয়ে জাতীয় মিলিশিয়া বাহিনী গঠনের চিন্তা বাদ দেওয়া হয়। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন ইপিআর এর সদস্যদের দিয়ে শুধু সীমান্ত পাহারা দেওয়ার জন্য বাংলাদেশ রাইফেলস এবং মুক্তিবাহিনীর সদস্যদের নিয়ে আলাদা একটি বাহিনী তৈরি করবেন। নতুন এই বাহিনীর নাম ঠিক করা হবে জাতীয় রক্ষী বাহিনী। 8 মার্চ 1972 রক্ষী বাহিনী অধ্যাদেশ 1972 নামে একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই বাহিনী গঠনের কথা ঘোষণা করা হয়। বাহিনীটিকে প্রধানমন্ত্রীর নিজস্ব তত্ত্বাবধানে রাখা হয়। যদিও বেআইনি অস্ত্র উদ্ধার, চোরাচালান দমন এবং পুলিশ বাহিনীকে শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে সাহায্য করার লক্ষ্যে এই বাহিনী গঠনের ঘোষণা দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ের বিরুদ্ধে রাজনৈতিক ভিন্নমত দমন এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। আইন করে এই বাহিনীকে ইমিউনিটি দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধের পরপর সমাজের প্রায় সব অংশের শৃঙ্খলা ভেঙে পড়েছিল। সেনাবাহিনীও এ থেকে মুক্ত ছিল না। এরকম একটি ঘটনা ঘটেছিল দিনাজপুরে 72-এর 1 এপ্রিল শুক্রবারে। বাংলাদেশ সংবাদ সংস্থার স্থানীয় সংবাদদাতার পাঠানো একটি রিপোর্টে জানা যায়, সেনাবাহিনীর স্থানীয় একটি ইউনিটের কয়েকজন সদস্য শহরের একটি সিনেমা হলে সন্ধ্যায় ছবি দেখতে গিয়ে স্থানীয় মহিলাদের প্রতি ইঙ্গিত করে মন্তব্য করেছিলেন। এই খবর পেয়ে শহরের কয়েকজন মুক্তিযোদ্ধা সিনেমা হলে যান এবং সেনা সদস্যদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। সিনেমা চলাকালেই সেনা সদস্যরা সিনেমা হল থেকে চলে যান। রাতে সিনেমা শেষ হওয়ার পর দর্শকরা যখন হল থেকে বের হচ্ছিলেন, তখন সেনা সদস্যরা হলের গেটে হঠাৎ গুলি ছুটতে শুরু করেন। এতে কতজন হতাহত হয়েছিলেন তা জানা যায়নি। পরদিন স্থানীয় স্টেশন ক্লাবের 5 থেকে 8টি লাশ উদ্ধার করা হয়। ঢাকায় বিকেলে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গুলিবর্ষণের বিষয়টি নিয়ে আলোচনা হয়। মন্ত্রিসভার বৈঠক যখন প্রায় শেষ, তখন বাসসের প্রধান ফয়েজ আহমেদ চিফ রিপোর্টার জুয়াদুল করিমকে সঙ্গে নিয়ে গণভবনে হাজির হন। ফয়েজ আহমেদের বিবরণী অনুযায়ী বলা হয়, আমাকে দেখেই প্রধানমন্ত্রী শেখ মুজিব রূঢ় কণ্ঠে বলে উঠলেন, আমি জানি কেন এসেছ, খবরটা যাবে না। তখন তার দুপাশে অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ডক্টর কামাল হোসেন ও আরও কয়েকজন মন্ত্রী উপবিষ্ট বা দণ্ডায়মান ছিলেন। প্রধানমন্ত্রীর কণ্ঠস্বর শুনে মনে হলো এ ব্যাপারটি কিছুক্ষণ পূর্বেই মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রীর উপরই দায়িত্ব পড়ছে নির্ধারণের, সংবাদপত্রে প্রকাশিত হবে কি হবে না। আমি শান্তভাবে বললাম, যাই ঘটুক না কেন খবরটা পত্রিকায় প্রকাশের ব্যাপারে বাধা থাকা উচিত নয়। না, যাবে না, কি যুক্তিতে যাবে? 2 দিন আগে যারা দেশ মুক্ত করেছে তারাই সাধারণ মানুষের ওপর গুলি করল। তার বক্তব্যে অন্য সুর মিশ্রিত ছিল। তিনি যেন এক অসহায় পরিস্থিতির মধ্যে ভাসমান। এই সুযোগে আমি পুনরায় বললাম, এমন একটা রূঢ় সত্যকে গোপন করলে দৈত্যের রূপ নিয়ে কাহিনীটা প্রতিটি ঘরে পৌঁছাবে এবং এতে যে আস্থার অভাব ক্রমান্বয়ে স্পষ্ট হয়ে উঠবে সে সম্পর্কে প্রধানমন্ত্রী নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে প্রধানমন্ত্রী অবশ্যই জানেন যে সত্যের এমন একটা প্রচণ্ড শক্তি আছে যে লৌহ প্রকার ভেদ করেও সে আত্মপ্রকাশ করতে পারে এবং
জনগণ অন্যায়ের প্রতিকারকে স্বাগত জানায়। সোফায় উপবিষ্ট প্রধানমন্ত্রীর মুখোমুখি দাঁড়িয়ে আমি কথা বলছিলাম। তিনি আকস্মিকভাবে দাঁড়িয়ে পায়চারি করতে করতে বললেন, জানি জানি, কিন্তু কিভাবে প্রতিকার করব? একথা স্পষ্ট হয়ে উঠল যে তিনি অন্ধকারে পথ খুঁজে বেড়াচ্ছেন। নিস্তব্ধ কক্ষে তিনি পুনরায় নাটকীয়ভাবে বললেন, না, যাবে না, এ দুঃসংবাদ। আমি নিজের অজান্তেই যেন খুবই নরম কণ্ঠে বললাম, তবুও মনে হয় খবরটা প্রকাশ করা বাঞ্ছনীয়, তাতে সুফলই অধিক পাওয়া যাবে। শেখ মুজিবের তরফ থেকে কোনো উত্তর এল না। এবার যুক্তি দিয়ে বললাম, দেশ স্বাধীন হবার পর যাদের রিক্রুট করা হচ্ছে তাদের মধ্যে হয়তো কেউ কেউ সামরিক শৃঙ্খলার মধ্যে এখনও আসেনি। তাছাড়া রাজনৈতিক মোটিভেশন হয়তো এখনও তাদের নিয়ন্ত্রিত করে না। আপনি তো জানেন মাননীয় প্রধানমন্ত্রী, সাধারণ অর্থে মুক্তিযোদ্ধা যারা অগ্রিম ট্রেনিং না নিয়ে এই শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তাদের অধিকাংশই আসেন সাধারণ মানুষ, শ্রমিক, কৃষকের ঘর থেকে। তাদের মধ্যে কি কুখ্যাত ষোড়শ বাহিনী ছিল না? 3 মাস সময়ের মধ্যে আপনি কি নবনিযুক্ত সাধারণ সেনাদের রাজনৈতিক ও সামাজিক চেতনার মোটিভেটেড করতে এবং শারীরিক দিক থেকে উপযুক্ত করে তুলতে পারেন? নিয়মিত সামরিক বাহিনীর শৃঙ্খলা এত অল্প সময়ের মধ্যে আশা করেন কিভাবে? সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের ব্যবস্থা করতে দুষ্কর। তাতে জনসাধারণের শান্ত হতে বাধ্য। গুলিবর্ষণের খবরের সাথেই এই বিচারের কথা ঘোষণা করা বাঞ্ছনীয়। মুক্তিযুদ্ধ বললেন, খবরটা যেতে পারে, তবে জেনারেল সায়ের ড্রাফট করে দেবেন। তাকে কোথায় পাওয়া যাবে? শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ মুজিব সম্মতি জানালেন। কজন ছুটে গেল পার্শ্বকক্ষে টেলিফোনে জেনারেল এম.এ.জি. ওসমানীকে খোঁজার জন্য। এদিকে প্রধানমন্ত্রী নিজেই ইংরেজিতে ড্রাফট নির্দেশ করতে শুরু করলেন। ডক্টর কামাল সহযোগিতা করলেন চূড়ান্ত খসড়া তৈরি করতে। রাত প্রায় 10টার দিকে খোঁজ পাওয়া গেল জেনারেল এম.এ.জি. ওসমানীর। তিনি তখন ইন্টারকন হোটেলের মেলানিতে রাশিয়ান নৌবাহিনীর জৈনিক অ্যাডমিরাল নৈশ পানাহারে আপ্যায়িত করছিলেন। প্রধানমন্ত্রী ফোনে নিজেই তাকে সংবাদটি প্রকাশের সিদ্ধান্তের কথা বলে জানালেন যে খসড়াটি তাকেই অনুমোদন করতে হবে। পাশে দাঁড়িয়েছিলেন ডক্টর কামাল ও আমি আর চিফ রিপোর্টার করিম হোটেল ইন্টারকনে জেনারেল ওসমানীর সঙ্গে সাক্ষাতের জন্য ছুটে গেলাম। সে সময় ভূতসভা শেষ হয়ে এসেছে। জেনারেল ওসমানী চাইলেন তার বেইলি রোডস্থ বাসায় খসড়াটা দেখতে। তখন সেনাবাহিনীর সিজিএস অস্থায়ী কর্নেল খালেদ মুশাররফ আমাদের সঙ্গে ওসমানী সায়েরের বাসায় আসেন। কফির আদেশ দিয়ে জেনারেল ওসমানী খসড়াটা পড়েই উচ্চকণ্ঠে বলে উঠলেন, ড্রাফটটা হয়নি, নো ইংলিশ। তারপর কাগজটা হাতে করেই বলে চললেন, লিখে নিন। তিনি ড্রাফট হাতে নিয়ে সংবাদটি কীভাবে কার ভিত্তিতে লেখা হবে সেদিকে দৃষ্টি রেখে আমাদের চিফ রিপোর্টারকে বলে যেতে লাগলেন। পরদিন সমস্ত দৈনিক পত্রিকায় বিএসএস কর্তৃক সরবরাহকৃত এই সংবাদ প্রকাশিত হয়। সংবাদে বলা হলো, বাংলাদেশ সেনাবাহিনী দিনাজপুরের একটি সিনেমা হলে গুলিবর্ষণ করেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি জেনারেল এম.এ.জি. ওসমানী ঘটনা সম্পর্কে তদন্ত ও গুলিবর্ষণের জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতারের উদ্দেশ্যে ঘটনাস্থলে একজন সিনিয়র অফিসারকে প্রেরণ করেছিলেন। গুলিবর্ষণের জন্য অভিযুক্ত ব্যক্তিদের কুটমার্শালে বিচার করা হবে। ঘটনা সম্পর্কে অবহিত হবার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী দিনাজপুরে যাচ্ছেন। আমরা প্রধানমন্ত্রীর মূল খসড়া অবলম্বন করেই গুলিবর্ষণের সংবাদ তৈরি করেছিলাম, কারণ জেনারেল ওসমানী নৈশভোজের পর বাসায় ফিরে নতুন করে খবরটা নির্দেশ করার সময় সেই মূল খসড়াটি প্রকৃতপক্ষেই পড়ে নিয়েছিলেন। 72 সালে ছাত্রলীগের মধ্যে যে মেরুকরণ ঘটেছিল তার ফলে একটি অংশ জাসদের সহযাত্রী হয়। তারা নিজেদের বিপ্লবী মনে করত। অন্য অংশটি শেখ ফজলুল হক মনিকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে। আওয়ামী লীগের ভেতরে শেখ মনি নিজের প্রভাব বলয় তৈরির চেষ্টা করেছিলেন। রাজনীতিতে টিকে থাকার জন্য তার নিজস্ব একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। 11 নভেম্বর 1972 তিনি সুহরাওয়ার্দীর উদ্যানে একটি সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সম্মেলন উদ্বোধন করেন। শেখ মনি ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি নূরে আলম সিদ্দিকীকে যুবলীগের সাধারণ সম্পাদক বানান। শেখ মনির উদ্দেশ্য ছিল যুবলীগের মাধ্যমে আওয়ামী লীগকে চাপে রেখে নীতি নির্ধারণের যতদূর সম্ভব অংশ নেওয়া এবং জাসদের অগ্রযাত্রা যে কোনো উপায়ে ঠেকিয়ে রাখা। আওয়ামী লীগের লড়াকু অংশটি স্বাধীনতা উত্তরকালে জাসদ তৈরি করেছিল। এ প্রসঙ্গে লেখক আহমেদ সোফার সরল মন্তব্য হলো, যে জাতীয়তাবাদী কাঠামোর ওপর দাঁড়িয়ে আওয়ামী লীগ রাজনীতি করছিল তার পাটাতনটি বিস্তৃত না হওয়ায়, জাতীয়তার আদর্শের বোধ উপলব্ধি তীক্ষ্ণ না হওয়ায়, অর্থনৈতিক পুনর্গঠনের সুচিন্তিত কর্মপদ্ধতি না থাকায়, উন্নত আদর্শ প্রতিষ্ঠার বদলে লুটপাটের রাজনীতিকে উৎসাহিত করার কারণে এবং জাতীয় প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণের অংশীদার হতে না পারায় একটি অংশ আবেগে ছিটকে বেরিয়ে এসেছে। যে সময় জাসদ তৈরি হয় একই সময় রাজনীতির মাঠে শেখ ফজলুল হক মনির দ্রুত উত্থান ঘটতে থাকে। সিরাজুল আলম খান এবং শেখ মনি দুজনই চেয়েছিলেন ক্ষমতার কেন্দ্রে থাকতে।
এ প্রসঙ্গে সাবেক ছাত্রলীগ নেতা ও গণপরিষদ সদস্য ডক্টর আবু হেনার মন্তব্য ছিল, যারা বাংলাদেশ লিবারেশন ফোর্স পরে যার নাম হয়েছিল মুজিব বাহিনী বানাইছে, তারাই আবার পরে জাসদ করাইয়া দিছে। খেপে যাইয়া সিরাজুল আলম খান জাসদ করছে, সে নিছে প্রতিশোধ। জাসদ তৈরি হওয়ার ফলে মূল সংগঠন আওয়ামী লীগে ভাঙন না ধরলেও অন্যান্য সহযোগী সংগঠনে এর প্রভাব পড়ছিল। 1969 সালের 11 অক্টোবর জাতীয় শ্রমিক লীগ তৈরি হয়েছিল। এই সংগঠনে সিরাজুল আলম খানের অনেক প্রভাব ছিল। জাসদ তৈরি হওয়ার পর শ্রমিক লীগেও চিট ধরে। প্রধান 3 জন শ্রমিক নেতার মধ্যে মোহাম্মদ শাহজাহান ও রুহুল আমিন ভুইয়া জাসদের প্রতি সমর্থন দেন। অন্যদিকে আব্দুল মান্নান থেকে যান আওয়ামী লীগের সঙ্গে। ডিসেম্বর 1972 জাতীয় শ্রমিক লীগ ভেঙে দুভাগ হয়। পিকিংপন্থী হিসেবে পরিচিত কমিউনিস্টরা আওয়ামী সরকারকে ঘোড়া থেকেই অগণতান্ত্রিক, ফেসিবাদী ও ব্যর্থ বলে প্রচার চালাচ্ছিল। এই পরিস্থিতিতে জাসদের অভ্যুদয়। জন্মলগ্ন থেকেই জাসদ মস্কোপন্থী এবং পিকিংপন্থী দুই শিবির থেকেই সমদূরত্ব বজায় রাখার কৌশল নেয়। তারা সোভিয়েত ইউনিয়ন এবং ভারতের সমালোচক হওয়া সত্ত্বেও অপেক্ষাকৃত নমনীয় ভাষায় গালি দিত। জাসদ সচেতনভাবেই সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ শব্দটি ব্যবহার করেনি। এর বদলে তারা বলতো সোভিয়েত সংশোধনবাদ। দলের মধ্যে মার্ক্সীয় বুদ্ধিভিত্তিক আলোচনা ছিল অগুছালো এবং কথিত সংশোধনবাদের তাত্ত্বিক ব্যাখ্যা জাসদ কখনো দেয়নি। পিকিংপন্থী দলগুলো উঠতে বসতে ভারতীয় সম্প্রসারণবাদ উল্লেখ করলেও জাসদ বলতো ভারতীয় আধিপত্যবাদ। জাসদ নিজেকে একটি বামপন্থী দল হিসাবে দাবি করার কারণে সমাজতন্ত্রের ভিত্তি হিসাবে মার্ক্সবাদের উল্লেখ করত, তবে কখনোই লেনিনবাদ শব্দটিকে কোনো প্রচারপত্র বা পুস্তিকায় প্রশ্রয় দেয়নি। দলের নামের সঙ্গে মার্ক্সবাদী, লেনিনবাদী শব্দ জুড়ে দিয়ে দেশে চারু মজুমদারের অনুসারীরা যে রাজনৈতিক ধারার সূচনা করেছিলেন 1969 সালে, জাসদ সবসময় ওই ধারার বিরোধিতা করেছে কিংবা এড়িয়ে গেছে। অন্যান্য কমিউনিস্ট দলগুলো জাসদকে কখনোই একটি বাম দলের মর্যাদা দেয়নি। মস্কোপন্থী সিপিবির চোখে জাসদ ছিল বিভ্রান্ত ও হটকারী। পিকিংপন্থী দলগুলো জাসদের মধ্যে চক্রান্তের ছায়া দেখত এবং বলতো জাসদ হলো ভারতের সেকেন্ড ডিফেন্স লাইন্স, অর্থাৎ আওয়ামী লীগ এবং তার মিত্র সিপিবি ও ন্যাপ হলো ভারতের স্বার্থরক্ষাকারী প্রাথমিক রক্ষাব্যূহ। তারা ব্যর্থ হলে এই জায়গাটি নেবে জাসদ। জাসদকে ভারতের দালাল বলে যার প্রচার করত, তাদের অন্যতম ছিল আব্দুল হকের নেতৃত্বাধীন পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, লেনিনবাদী। এই দলের অঙ্গ সংগঠন ইউথ ফ্রন্ট ফর ন্যাশনাল লিবারেশনের একটি প্রচারপত্রে জাসদকে নির্মমভাবে আক্রমণ করা হয়। 1973 সালের 28 জুন প্রকাশিত এই প্রচারপত্রে বলা হয়, উগ্র জাতীয়তাবাদের একনিষ্ঠ পূজারী হয়েও কেন তারা মার্ক্সবাদের কথা বলছে, শ্রেণী সংগ্রামের কথা বলছে। এর উত্তরও সবার জানা আছে। যখন তারা দেখল যে উগ্র জাতীয়তাবাদের পতাকা তলে জনগণকে তারা আর ধরে রাখতে পারছে না, তথাকথিত স্বাধীনতার স্বরূপ জনগণের চোখে স্পষ্ট হয়ে উঠছে, তখন তারা তাড়াতাড়ি ভুল পাল্টে ফেলে এবং মার্ক্সবাদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, শ্রেণী সংগ্রামের ধ্বজা তোলে। এর প্রয়োজনে তারা তাদের মূল সংগঠন আওয়ামী লীগ থেকে বের হয়ে আসে। জাতীয় মুক্তি সংগ্রাম বানচাল করার জন্য এবং জনগণের স্তরে সমাজতন্ত্র সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করার জন্যই তারা এটা করেছে। এটা ঠিক যে অতীতে সবসময় ভুল রাজনীতি করার অভিযোগে জাসদ প্রথাগত কমিউনিস্ট পার্টিগুলোর সমালোচনা করেছে। 1972 সালের 21 জুলাই ছাত্রলীগের বৈজ্ঞানিক সমাজতন্ত্র গ্রুপের কেন্দ্রীয় সম্মেলনে উপস্থাপিত সাধারণ সম্পাদকের রিপোর্টে এই দলগুলোর সমালোচনা করা বলা হয়েছিল রেড ফ্ল্যাগ টু অপোজ রেড ফ্ল্যাগ। অভিযোগের তীর পরে বুমেরাং হয়ে জাসদের দিকেই ফিরে আসে। জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানকে একসময় শেখ মুজিবের প্রতি যে আস্থাভাজন শিষ্য মনে করা হতো। তার গুড়া অনুসারীরা মনে করতেন তিনি শেখ মুজিবের আস্থা এবং রাজনৈতিক উত্তরাধিকার দুটোই বহন করেছেন। তাকে ঘিরে এক ধরনের কাল্ট ওয়ারশিপ চলছিল এবং তাকে বাংলায় ক্যাস্ট্রো বলে প্রচার করা হতো। 72 সালের মাঝামাঝি এমন একটি পরিস্থিতি তৈরি হলো যে সিরাজুল আলম খান তার গুরু শেখ মুজিবের সঙ্গে থাকতে পারলেন না। তিনি প্রকারান্তরে শেখ মুজিবকে চ্যালেঞ্জ করলেন। তাদের মধ্যকার সম্পর্ক, দ্বন্দ্ব ও বিভাজন নিয়ে নানান আন্দাজ অনুমান চালু আছে। শেখ মুজিব দেখলেন এই ঝামেলার বয়ে বেড়ানোর দরকার নেই। তার মনোভাব ছিল অনেকটা এরকম, সিরাজ, তুমি যদি আমাকে ছেড়ে যেতে চাও, দেখব কতদূর যেতে পারো তুমি। শেখ মুজিবের শাসনামলে সিরাজুল আলমের অনেক কর্মী অনুসারী, এমনকি জাসদের অনেক নেতাও নির্যাতিত হয়েছেন, জেলে গেছেন, নিহত হয়েছেন। কিন্তু সিরাজুল আলমের একটা কেশও কেউ স্পর্শ করেনি। এ ব্যাপারে শেখ মুজিবের স্পষ্ট নির্দেশ ছিল। শেখ মুজিব এমনও বলেছেন, আমার সিরাজের গায়ে যদি কেউ হাত দেয়, আমি তাকে আস্ত রাখব না।
বছর না পেরোতেই সরকারের পদত্যাগের দাবিতে একটি রাজনৈতিক জোট তৈরি হয়ে যায়। 1972 সালের 29 ডিসেম্বর মাওলানা ভাসানীকে সভাপতি করে একটি সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয়। পরিষদের 15 দফা দাবির মধ্যে ছিল সরকারের পদত্যাগ, গণতান্ত্রিক পরিবেশ তৈরি এবং সর্বদলীয় জাতীয় সরকার গঠন। কমিটির শরিক রাজনৈতিক দল, ছাত্র ও গণসংগঠনগুলোর মধ্যে ছিল ন্যাপ, ভাসানী, বাংলাদেশ জাতীয় লীগ, বাংলাদেশ কমিউনিস্ট ইউনিয়ন, বাংলাদেশ সোশ্যালিস্ট পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি লেনিনবাদী, শ্রমিক কৃষক সমাজবাদী দল, বাংলা জাতীয় লীগ, বাংলা শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বিপ্লবী ছাত্র ইউনিয়ন, ফরওয়ার্ড স্টুডেন্টস ব্লক, বাংলা ছাত্রলীগ, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন, বাংলা মজদুর ফেডারেশন, বাংলাদেশ জাতীয় শ্রমিক পরিষদ, সমাজবাদী ছাত্র জোট, গণতান্ত্রিক যুবলীগ, নিখিল বাংলা জুয়ান কর্মী শিবির, নিখিল বঙ্গ ইমাম ও মুসল্লি কমিটি, পাকিস্তানে আটক বাঙালি উদ্ধার সমিতি, ক্রান্তি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, উন্মেষ সাহিত্য সাংস্কৃতিক সংসদ, সৃজনী লেখক ও শিল্পী গোষ্ঠী এবং গণশিল্পী গোষ্ঠী। 73 সালটা শুরু হয়েছিল একটি দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে। ঢাকার তুপখানা রোডে ছাত্র ইউনিয়নের ভিয়েতনাম যুদ্ধবিরোধী একটি কর্মসূচি পালন করার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মার্কিন তথ্যকেন্দ্রের সামনে পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র মতিউল ইসলাম এবং ঢাকা কলেজের ছাত্র মির্জা কাদিরুল ইসলাম নামে দুজন ছাত্র ইউনিয়ন কর্মী নিহত হন। গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছিলেন। ছাত্র ইউনিয়ন এবং ডাকসু বাংলাদেশে সব মার্কিন প্রচার ও তথ্যকেন্দ্র বন্ধ ঘোষণার দাবি জানায় এবং দায়ী মন্ত্রীদের পদত্যাগ করতে বলে। ছাত্র ইউনিয়নের মিছিল থেকে স্লোগান দেওয়া হয়, নিক্সন মুজিব ভাই ভাই, এক রশিতে ফাঁসি চাই, খুনি শাহী মুজিব শাহী, ধ্বংস হোক ধ্বংস হোক, বাংলার মির্জাফর শেখ মুজিব ইত্যাদি। পরে জানা যায় 1 জানুয়ারি পুলিশের গুলিবর্ষণের পেছনে ছাত্র ইউনিয়নের উস্কানি ছিল। মিছিল থেকে ককটেল ছোড়া হতে পারে এই আশঙ্কায় পুলিশ মারমুখী হয়েছিল। ছাত্র ইউনিয়নের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে দলের ঊর্ধ্বতন নেতাদের জ্ঞাতসারেই ইউএসআইএস ভবন সংলগ্ন ন্যাপ অফিসের ছাদে বসে ছাত্র ইউনিয়নের কর্মীরা বোমা তৈরি করছিল। ইউএসআইএস ভবন আক্রমণের লক্ষ্যই ছিল এই আয়োজন। পরে এটা জানতে পেরে সিপিবি একটি তদন্ত কমিটি গঠন করে এবং সেলিমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। 2 জানুয়ারি 1973 পল্টনে এক জমায়েতে ডাকসুর সহসভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মাহবুব জামান 1972 সালের 6 মে শেখ মুজিবকে দেওয়া ডাকসুর আজীবন সদস্যপদ বাতিলের ঘোষণা দেন। সেলিম তার বক্তৃতায় শেখ মুজিবকে এক হাত নেন। সেলিম তার বক্তৃতায় বলেন, এই সমাবেশের সামনে ডাকসুর পক্ষ থেকে আমরা ঘোষণা করছি যে বিগত 1969 সালের 23 ফেব্রুয়ারি ঐতিহাসিক রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানকে ডাকসুর পক্ষ থেকে আমরা যে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলাম, ছাত্র হত্যার প্রতিবাদে আজ সেই বঙ্গবন্ধু উপাধি প্রত্যাহার করে নিলাম। আমরা দেশের আপামর জনসাধারণ, সংবাদপত্র, রেডিও, টেলিভিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, আজ থেকে শেখ মুজিবুর রহমানের নামের আগে তার বঙ্গবন্ধু বিশেষণ ব্যবহার করবেন না। একদিন ডাকসুর পক্ষ থেকে আমরা শেখ মুজিবকে জাতির পিতা আখ্যা দিয়েছিলাম, কিন্তু স্বাধীন বাংলাদেশের মাটিতে আবার ছাত্রের রক্তে তার হাত কলঙ্কিত করায় আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে ঘোষণা করছি, আজ থেকে কেউ আর জাতির পিতা বলবেন না। শেখ মুজিবুর রহমানকে একদিন ডাকসুর আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল। আজকের এই সমাবেশ থেকে ডাকসুর পক্ষ থেকে আমরা ঘোষণা করছি, আজ থেকে শেখ মুজিবুর রহমানের ডাকসুর আজীবন সদস্যপদ বাতিল করে দেওয়া হলো। সেলিম তার ভাষণে সত্য কথা বলেননি। বঙ্গবন্ধু উপাধি ডাকসুর পক্ষ থেকে দেওয়া হয়নি। এটা ছাত্রলীগের উদ্যোগে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের 23 ফেব্রুয়ারি 1969 সভায় ঘোষণা করা হয়েছিল। তখন ছাত্র ইউনিয়নের প্রতিবাদ করেছিল। বঙ্গবন্ধুকে সর্বপ্রথম জাতির পিতা সম্বোধন করা হয় ছাত্রলীগের জনসভায় 3 মার্চ 1971। 3 জানুয়ারি হরতাল পালিত হলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উল্টো দিকে গোল চত্বরে নিহতদের স্মরণে স্মৃতিফলক স্থাপন করা হয়। শিল্পী সাহিত্যিকদের পক্ষ থেকে প্রতিবাদ সভা ডাকেন বেগম সুফিয়া কামাল, জসিমউদ্দিন, রণেশ দাশগুপ্ত, সন্তোষ গুপ্ত, শামসুর রহমান, হাসান হাফিজুর রহমান, কামরুল হাসান, স্থপতি মাজহারুল ইসলাম, সর্দার ফজলুল করিম, সানজিদা খাতুন, জাহিদুর রহমান, সৈয়দ হাসান ইমাম, কায়সুল হক, আলী আকসাদ, বজলুর রহমান, সাইফুদ্দৌলা, ইকরাম আহমেদ, আরিফুল হক। এদের আহ্বানে সভা মিছিল হয়। ছাত্র উত্তেজনা থেমে যাওয়ার আগেই সরকারি দল পাল্টা আক্রমণ চালায়। 4 জানুয়ারি সকালে সরকার সমর্থক ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় একটি লাশ নিয়ে মিছিল করে স্লোগান দেয়, মীরজাহানের রক্ত বৃথা যেতে দেব না। তারা দেখাতে চেয়েছিল যে প্রতিপক্ষ আক্রমণে তাদের কর্মী মীরজাহান নিহত হয়েছে। লাশটি ছিল কেরানীগঞ্জে ডাকাতি করতে গিয়ে নিহত হওয়া জৈনিক ব্যক্তির। 4 জানুয়ারি আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর ব্যানার নিয়ে একদল লোক তুপখানা রোডে ন্যাপের অফিসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
পুরনো পল্টনে ছাত্র ইউনিয়নের অফিসও আক্রান্ত হয়। পাল্টা আক্রমণে দিশারা হয়ে ছাত্র ইউনিয়ন ও ন্যাপ তাদের আন্দোলনের ইতি টানে। 1 জানুয়ারি পুলিশের গুলি চালানোর ঘটনার সংবাদ ফলাও করে। বিকেলে একটা বিশেষ সংখ্যা ছেপেছিল সরকারি পত্রিকা দৈনিক বাংলা। পত্রিকাটির ওপর খড়গ নেমে আসে। 6 জানুয়ারি সম্পাদক হাসান হাফিজুর রহমান এবং নির্বাহী সম্পাদক তোয়াব খানকে দৈনিক বাংলা থেকে সরিয়ে দেওয়া হয়। সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক AQM বজলুল করিমকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়। তার একজন প্রাক্তন ছাত্র এবং প্রভাবশালী উদীয়মান আওয়ামী লীগ নেতার সুপারিশে তাকে এই পদে মনোনয়ন দেওয়া হয়েছিল বলে জনশ্রুতি ছিল। মুক্তিযোদ্ধাদের সরকারি চাকরিতে সুযোগ দেওয়ার যুক্তি দেখিয়ে শুধু মৌখিক পরীক্ষার ভিত্তিতে সিভিল সার্ভিসের 350টি পদে নিয়োগের ব্যবস্থা হয়। মৌখিক পরীক্ষাতেও প্রতিযোগিতার কোনো ব্যবস্থা ছিল না। মৌখিক পরীক্ষার জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব রুহুল কুদ্দুসের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হয়। এই কমিটিতে পাবলিক সার্ভিস কমিশনের কোনো সদস্যকে রাখা হয়নি। যাদের নিয়োগ দেওয়া হবে তাদের তালিকা আগেই তৈরি করা ছিল। কমিটির কাজ ছিল এই তালিকাকে বৈধতা দেওয়া। তালিকাভুক্ত প্রার্থীদের মুক্তিযোদ্ধা দাবির সত্যতা নিয়ে প্রশ্ন ছিল। নিয়োগপ্রাপ্তরা রাজনীতিবিদদের ঘনিষ্ঠজন, আত্মীয় কিংবা কর্মী হিসাবে পরিচিত ছিলেন। তাদের মধ্যে 50% জনও মুক্তিযোদ্ধা ছিলেন না বলে অভিযোগ ছিল। পুরো বিষয়টি রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্যই সাজানো হয়েছিল। এই মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিয়োজিত 1973 ব্যাচের BCS কর্মকর্তারা খুব একটা সম্মানের সঙ্গে চাকরি করতে পারেননি। অনেকেই অকারণে অবজ্ঞা ও বৈষম্যের শিকার হয়েছিলেন। তাদের মধ্যে অবশ্য কিছু মেধাবী কর্মকর্তা ছিলেন যারা নিয়মিত পরীক্ষায় অংশ নিয়ে এ ধরনের চাকরি পাওয়ার উপযুক্ত ছিলেন। শেখ মুজিব মনে করতেন দল দাঁড় করাতে হলে দলের লোকদের নানা রকম সুযোগ সুবিধা ও পৃষ্ঠপোষকতা দিতে হয়। সিরাজুল আলম খানের ভাষ্যমতে শেখ মুজিব তাকে বলেছিলেন যে আমার লোকেরা ভুখা। যুদ্ধ পরবর্তী সময়ে এই পৃষ্ঠপোষকতার বন্টন হয়েছিল নানাভাবে। আর্থিক প্রতিষ্ঠান ও কলকারখানার জাতীয়করণ পর ওইসব প্রতিষ্ঠানে দলের লোকদের প্রশাসক হিসেবে বসিয়ে দেওয়া হয়। দেশে ভোগপণ্যের ঘাটতি ছিল। দেশে উৎপাদিত বিদেশ থেকে আমদানি করা পণ্য বাজারজাত করার জন্য অনেক ডিলার নিয়োগ করা হয়। পেশাদার ব্যবসায়ীদের বদলে দলের লোকদের ডিলারশিপ দেওয়া হয়। অনেক ডিলার তাদের লাইসেন্স বেশি দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। এছাড়াও বাঙালিদের পরিত্যক্ত 60,000 বাড়ি আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে চলে যায়। তাদের অনেকে ভারতের সঙ্গে চোরাচালানে জড়িয়ে পড়ে। ফলে একটা নব্যধনিক শ্রেণীর তৈরি হয়। তারা দেশে বাস করে কিন্তু বিনিয়োগ করে না। দল চলে তাদের কথায়। ন্যাশনাল আওয়ামী পার্টি নির্বাচনী ইশতেহার 1973-এ বলা হয়েছিল পাকিস্তানের ধনী 22 পরিবারের জায়গায় বাংলাদেশের 2000 পরিবার জন্ম নিয়েছে, যারা বাংলাদেশকে সমাজতন্ত্রের পথে নিয়ে যেতে অক্ষম। 50 ও 60-এর দশকে পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আওয়ামী লীগের নেতারা প্রায় সব সময় অগণতান্ত্রিক ও অসহিষ্ণু আচরণের অভিযোগ করেন। আওয়ামী লীগ যখন বাংলাদেশের হাল ধরল, তাদের বিরুদ্ধে একই অভিযোগ তুললেন বিরোধী রাজনৈতিক শিবিরের অনেক সদস্য। আওয়ামী লীগের ভাবমূর্তি বড় রকমের হুচট খায় 1973 সালের 7 মার্চ অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে। 1973 সালের 11 জানুয়ারি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভায় সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, অধ্যাপক ইউসুফ আলী, আব্দুর রব সেনাবিয়াত, ডক্টর কামাল হোসেন, আব্দুস সাত্তার, কুরবান আলী ও শেখ ফজলুল হক মনিকে নিয়ে নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটি গঠন করা হয়। শেখ মনি কমিটির আহ্বায়ক ছিলেন। ইশতেহারে বলা হয় আওয়ামী লীগ 1973 সালের নির্বাচনকে মুজিববাদের ওপর একটি গণভোট বলে চিহ্নিত করেছে এবং যে 4টি মূল স্তম্ভের ওপর আমাদের জাতীয় কাঠামো নির্মিত তার সপক্ষে ম্যান্ডেট দানের জন্য বাংলার মজলুম জনতার নিকট আবেদন জানাচ্ছে। ইশতেহারটি শেষ হয়েছিল জিন্দাবাদ দিয়ে। উল্লেখযোগ্য যে ইতিপূর্বে জয় বাংলা স্লোগানটি বাঙালি জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হলেও জিন্দাবাদ নির্বাসনে যায়নি। জয় আর জিন্দাবাদ এর মধ্যে কোনো বিরোধ নেই। জিন্দাবাদের মধ্যে তখনও কেউ পাকিস্তানবাদের ছায়া দেখেননি। পরে অবশ্য আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষরা নিজেদের স্বতন্ত্র দেখানোর জন্য জয় ছেড়ে জিন্দাবাদকে আঁকড়ে ধরেছিলেন এবং এটাকে মুসলমানদের স্লোগান হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। আওয়ামী লীগও জিন্দাবাদ বলা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। এই ঝগড়া ছিল অর্থহীন। 19 ফেব্রুয়ারি 1973 সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত ইশতেহারের শেষে নিম্নবর্ণিত স্লোগানগুলো ছিল: জয় বাংলা, জয় মুজিববাদ, বাংলায় সংগ্রামী জনতার ঐক্য জিন্দাবাদ, বাংলাদেশ আওয়ামী লীগ জিন্দাবাদ। আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল আজিজের ভাষ্যে জানা যায় 1971 সালে প্রাক্তন মন্ত্রী কাফিল উদ্দিন চৌধুরী বৃদ্ধ বয়সে পুত্র বদরুদ্দোজা চৌধুরীকে নিয়ে কলকাতায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। আওয়ামী লীগের দুর্দিনে 6 দফা আন্দোলন থেকে আগরতলা ষড়যন্ত্র মামলা পর্যন্ত আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমেনা বেগম ও তাজউদ্দিন আহমেদকে
পরিবারের তিনি নিয়মিত আর্থিক সাহায্য দিতেন। অসুস্থ অবস্থায় কাফিল উদ্দিন চৌধুরীকে শেখ আব্দুল আজিজ দেখতে গেলে তিনি আজিজের হাত ধরে বলেন, আজিজ, তুমি শেখ মুজিবকে বলে আমার পুত্র ডাক্তার বি চৌধুরী NRCP-কে মুন্সিগঞ্জ থেকে আওয়ামী লীগ দল থেকে জাতীয় পরিষদ নমিনেশন দিতে বলো। কাফিল উদ্দিন চৌধুরীর ইচ্ছা পূরণ হয়নি। এই আসনের মনোনয়ন পেয়েছিলেন আওয়ামী লীগ নেতা কুরবান আলী। নির্বাচনের আগেই নির্বাচন প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়। ভোলার একটি আসনে জাসদের মনোনয়ন পেয়েছিলেন ডক্টর আজহার উদ্দিন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাকে অপহরণ করা হয় এবং ওই আসনে শেখ মুজিবুর রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। শেখ মুজিব 4টি আসনে প্রার্থী হন এবং 2টি আসনেই তিনি একমাত্র বৈধ প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শেখ মুজিব ছাড়াও আওয়ামী লীগের আরও 9 জন প্রার্থীর বিরুদ্ধে দলের কর্মীরা অন্য কাউকে মনোনয়নপত্র জমা দিতে দেননি। জীবনের হুমকি, ভীতি প্রদর্শন কিংবা অপহরণ সহ নানাবিধ উপায়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিবৃত্ত রাখা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচিত এই 9 জন হলেন সোহরাব হোসেন, তুফাইল আহমেদ, মুতাহির উদ্দিন, KM ওবায়দুর রহমান, HM কামরুজ্জামান, রফিক উদ্দিন ভুইয়া, মনোরঞ্জন ধর, সৈয়দ নজরুল ইসলাম ও জিল্লুর রহমান। এদের কারো কারো এলাকায় সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়। আওয়ামী লীগ ছিল দেশের সবচেয়ে সুসংগঠিত দল। নির্বাচনে এই দলটির বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। তথাপি অন্যান্য দলের প্রার্থীরা যাতে নির্বাচিত হতে না পারেন সেজন্য নানাভাবে চেষ্টা করা হয়। নির্বাচনের তথ্য সংগ্রহের কাজে নিয়োজিতদের একজন ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিক সৈয়দ আবুল মাকসুদ। এখানে তার অভিজ্ঞতা উদ্ধৃতি করা হলো। 7 মার্চের নির্বাচন দিনের ঘটনা ছিল লজ্জাজনক ও হাস্যকর। বিকেল 5টা থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে নির্বাচনের ফলাফল আসছিল। উপস্থিত শত শত কর্মকর্তা ও সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন। রাত 9টার দিকে এটা পরিষ্কার হয়ে যায় যে এরা জিতে গেছেন। যেমন ন্যাপ থেকে আলিমাল রাজি, আব্দুর রহমান, মসিউর রহমান, রাশেদ খান মেনন, সুরঞ্জিন সেনগুপ্ত, জাসদের শাহজাহান সিরাজ, MA জলিল, আব্দুস সাত্তার। এছাড়া ন্যাপের অধ্যাপক মুজফর আহমেদ এবং মুশতাক আহমেদ চৌধুরী এবং জাতীয় লীগের আতাউর রহমান খান বিপুল ভোটে এগিয়েছিলেন। এমনকি টেলিভিশনে তাদের কয়েকজনের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল। রাত 10টার দিকে সর্বোচ্চ পর্যায় থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা বন্ধ রাখার নির্দেশ আসে। ভোট কেন্দ্রে হাজির হয়েও অনেকে ভোট দিতে পারেননি। এরকম একটি অভিজ্ঞতার বিবরণ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আনিসুজ্জামান। উপাচার্য ইন্নাস আলী, রেজিস্ট্রার মোহাম্মদ খলিলুর রহমান এবং ইংরেজ বিভাগের অধ্যক্ষ মোহাম্মদ আলীর সঙ্গে তিনি ক্যাম্পাসের কাছে একটি ভোট কেন্দ্রে গিয়েছিলেন। তার বর্ণনায় জানা যায়, স্বাধীন দেশে এই প্রথম ভোট দিতে যাচ্ছি, মনের মধ্যে প্রচণ্ড উৎসাহ। ভোট কেন্দ্রে গিয়ে সে উৎসাহ দপ করে নিভে গেল। জানলাম আমাদের ভোট দেওয়া হয়ে গেছে। আমাদের এলাকায় সরকার দলীয় প্রার্থী জয়লাভ করেছিলেন। নিজের ভোটটা আমি তাকেই দিতাম। তিনি এমনিতেই জিততেন। তবে উৎসাহী রাজনৈতিক কর্মীরা সে আশার ওপর ভর করে থাকতে চায়নি। পরীক্ষা না দিয়ে পাশ করতে চাওয়া আর ভোট না দিতে দিয়ে নিজেদের প্রার্থীকে পাশ করাতে চাওয়ার মধ্যে কোনো পার্থক্য আমি দেখি না। এবারের নির্বাচনে 300 আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছিল 293টি। প্রায় 10টা আসনের ফলাফল যথার্থতা নিয়ে মানুষের মনে প্রশ্ন ছিল। বাকেরগঞ্জ 8 ও 9 এই 2টি আসনের ন্যাপ এর প্রার্থী ছিলেন রাশেদ খান মেনন। তিনি 2টো আসনেই ব্যাপক কারচুপির অভিযোগ করেন। বাকেরগঞ্জ 9 আসনের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, তখনও আমি 3700 ভোটের ব্যবধানে এগিয়েছিলাম। হঠাৎ ভোট গণনা থামিয়ে দেওয়া হলো এবং কিছুক্ষণ পরেই আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী ঘোষণা করা হলো। ডক্টর আলিম আল রাজি থেকে টাঙ্গাইলের 2টি ও ঢাকার 1টি আসনে প্রার্থী হয়েছিলেন। কোনো আসনেই তিনি জয়ী হননি। পরে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তার দলীয় সতীর্থ রাশেদ খান মেনন বলেছিলেন, জনগণের ভোটে বিজয়ী হওয়ার পরও তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এখনও যখন আওয়ামী লীগ আমলে এই নির্বাচনের কথা উল্লেখ করা হয় তখন ডক্টর আলিম আল রাজির প্রতি মুজিব সরকার এই অন্যায় ব্যবহার সবার স্মরণে আসে। ক্ষমতাসীন থাকার সুযোগ গ্রহণ করে নির্বাচনী ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার আওয়ামী লীগের এই উলঙ্গ প্রচেষ্টাই সেদিন তাদের জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার পথকে প্রশস্ত করেছিল। নির্বাচনের পরে ন্যাপের সভাপতি অধ্যাপক মুজফর আহমেদ এবং সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য আরও এক বিবৃতিতে বলেন, আমরা সুস্পষ্টভাবে বলিতে চাই যে কমপক্ষে 70টি নির্বাচনী আসনে যেখানে ন্যাপ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের সুনিশ্চিত বিজয়ের সম্ভাবনা ছিল, সেই সব আসনে শাসক দল রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, অস্ত্রের ঝনঝনানি, ভয়ভীতি, সন্ত্রাস প্রয়োগ, গুপ্তবাহিনী ব্যবহার, ভুয়া ভোট, পুলিং, বুথ দখল, পুলিং এজেন্ট অপহরণ প্রভৃতি চরম অগণতান্ত্রিক কার্যকলাপের মাধ্যমে উক্ত নির্বাচনী কেন্দ্রসমূহে
নির্বাচনকে প্রহসনে পরিণত করিয়াছে এবং বিরোধী দলের প্রার্থীদিগকে জোরপূর্বক পরাজিত করিয়াছে। জাতীয় সংসদে বিরোধী দলের প্রার্থী বেশি সংখ্যায় জয়ী হবে এমন ধারণা শেখ মুজিব কখনো করেননি। এক আলাপচারিতায় তিনি বলেছিলেন, বিরোধী দলের তারা যদি ভোট না পায় আমি কি বাক্স ভেঙে তাদের পক্ষে ভোট দেব? যদিও পরে তার দলের বিরুদ্ধেই বাক্স ভাঙার অভিযোগ উঠেছিল। এই সময় একটা কথা চাউর হয়েছিল যে কুমিল্লার দাউদকান্দি আসনে জাসদের প্রার্থী আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার আওয়ামী লীগের খন্দকার মুশতাক আহমদকে ভোটে হারিয়ে দিয়েছিলেন, কিন্তু সরকার হস্তক্ষেপ করে মুশতাককে ওই আসনে জিতিয়ে দেয়। 1973 সালের সাধারণ নির্বাচনের ফলাফলকে আওয়ামী লীগ মূল্যায়ন করেছে মুজিববাদের প্রতি জনগণের আস্থা হিসাবে। আওয়ামী লীগের একটি রিপোর্টে বলা হয়, এই নির্বাচনে মোট 295টি আসনে আমাদের প্রার্থীরা জয়ী হয়। আদর্শভিত্তিক নির্বাচনে আমাদের একক জয়ে প্রতিক্রিয়াশীল সাম্রাজ্যবাদী ও তথাকথিত উগ্র প্রগতিবাদীরা প্রত্যাখ্যাত হয়ে যায় এবং তাদের মুরব্বীদের হতবাক করে দিয়ে বাংলার মানুষ মুজিববাদের প্রতি আস্থা স্থাপন করে। 1973 সালের জাতীয় সংসদের নির্বাচিত শতকরা 73 সদস্যদের কমপক্ষে স্নাতক ডিগ্রি ছিল। এদের মধ্যে শতকরা 28 জনের ছিল স্নাতকোত্তর ডিগ্রি। উচ্চশিক্ষিত লোকের প্রাধান্য থাকা সত্ত্বেও সদস্যরা খুব একটা সক্রিয় ভূমিকা পালন করেননি। সংবিধানের 70 ধারা ছিল এক্ষেত্রে প্রধান বাধা। শেখ মুজিব চেয়েছিলেন জাতীয় সংসদে যা কিছু আলোচনা হোক তা সংসদীয় দলের সভায় অনুমোদিত হতে হবে। ফলে সংসদ হয়ে দাঁড়ালো একটা বুবার সমাবেশ। ব্যতিক্রম ছিল সংসদের বাজেট অধিবেশন। প্রথম জাতীয় সংসদে 995 কোটি টাকার প্রথম বাজেটটি উত্থাপন করেন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। সংসদে আওয়ামী লীগের একচেটিয়া প্রাধান্য থাকায় তারাই আলোচনার অংশ নেন বেশি। বাজেট নিয়ে সরকারি দলের সদস্যরা যেমন প্রশংসামূলক মন্তব্য করেছিলেন, সমালোচনাও কম করেননি। তাজউদ্দিন আহমেদ ছিলেন গুছানো স্বভাবের মানুষ। যেহেতু বাজেটটি তিনি দিয়েছেন, তিনি সবার কথা মন দিয়ে শুনতেন এবং নিজেই আলোচনার নোট রাখতেন। তার লেখা নোট থেকে বাজেট নিয়ে সংসদে আলোচনার একটা ধারণা পাওয়া যায়। 19 জুন 1973 বাজেট প্রসঙ্গে সরকার দলীয় সদস্য আব্দুল কুদ্দুস মাখনের বক্তব্যের সারসংক্ষেপ করে তিনি লেখেন, 1. পূর্ণ অর্থনৈতিক রিপোর্ট পেশ করেননি, সুতরাং আলোচনা সম্ভব নয়। 2. বাজারের মূল্য নিয়ন্ত্রণের ব্যর্থতা, সরকারের কর্তৃত্বের অভাব, মোটা কাপড়ের কর মওকুফ অভিনন্দন যোগ্য, মোটা কাপড়ের বাক্সে যেন মিহি কাপড় না আসে। 4. ঢেউটিনের ওপর কর অযৌক্তিক, সম্পূর্ণ মওকুফ করা দরকার। 5. চাউলের ওপর থেকে কর প্রত্যাহার করা হোক। 6. সাতার কাপড় ও শিকের কর প্রত্যাহার করা হোক। 7. বাজেট পেশের সঙ্গে সঙ্গে অশুভ প্রতিক্রিয়া শুরু হয়েছে, অসাধু ব্যবসায়ী দমন করা অত্যাবশ্যক। আবদুল্লাহ সরকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি জাসদে যোগ দেন। 28 জুন 1973 বাজেট সম্পর্কে তার বক্তব্য তাজউদ্দিনের লেখা নোটে এভাবে উঠে এসেছে। 1. স্বাধীনতার জন্য বিভিন্ন রূপ ত্যাগ তিতিক্ষা এই বিলে তার মর্যাদা নেই। 2. সংবিধান পরিপন্থী সমাজতান্ত্রিক বিল তুলে ধরতে ব্যর্থ। 3. বুর্জুয়া স্বার্থের দিকে লক্ষ্য রাখা হয়েছে, সর্বহারার কথা স্মরণ করা হয়নি, এটাকে সমাজতান্ত্রিক বাজেট বলতে পারি না। 4. যুব সম্প্রদায়কে কাজে লাগাবার ব্যবস্থা করা হয়নি, স্বেচ্ছাশ্রম ব্যবহারের ব্যবস্থা নেই, বাধা কোথায়? 5. পল্টনের ভাষণ সমস্যার সমাধান আনবে না, শ্রমিক এবং যুব সম্প্রদায়কে কাজে লাগাতার ব্যর্থতা হচ্ছে। জ্বালানির অর্ডার, প্রাইভেট কার, মোটরসাইকেল আমদানি বন্ধ করতে হবে। 7. সিগারেট বিলাসিতা, নিম্নমানের রেখে উচ্চমানের সিগারেট 5 বছরের জন্য বন্ধ করতে হবে। 4 জুলাই 1973 শ্রীমতী কণিকা বিশ্বাসের আলোচনায় নারী উন্নয়ন প্রসঙ্গটি স্বাভাবিকভাবেই এসে পড়েছিল। তার বক্তব্যের সারসংক্ষেপ করে তাজউদ্দিন লেখেন, সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ চাই, তার অর্ধেক নারী। শিক্ষা খাতে বরাদ্দের অর্ধেক নারী শিক্ষায় ব্যয় করতে হবে। একজন পুরুষ শিক্ষিত হলে একজনই তার ফল পান, একজন নারী শিক্ষিত হলে পরিবারের ছেলেমেয়েরা তার ফল পায়। নারী শিক্ষায় বৈষম্য, একটিমাত্র প্রশিক্ষণ কেন্দ্র ময়মনসিংহে। 3 বঙ্গে 3টি প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। ঘরে ঘরে কুটির শিল্প গড়ে তোলার ডাক দিতে হবে। 1973 সালের সাধারণ নির্বাচনে একতরফা জয় পেয়ে প্রধানমন্ত্রী শেখ মুজিব নতুন পরিস্থিতির মুখোমুখি হলেন। সংবিধানে পশ্চিমা ধাঁচের সংসদীয় গণতন্ত্রের কথা বলা থাকলেও কার্যত তা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার অনুরূপ হল। মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা, বিশেষ করে তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম এবং কামারুজ্জামানকে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়ার সামর্থ্য রাখলেও প্রধানমন্ত্রী চাইতেন যে সবাই যেন বিনা বাক্য ব্যয়ে তাকে সমর্থন দেন। তিনি মুজিবনগর সরকারের মন্ত্রীদের ইচ্ছেমতো দপ্তর বাটোয়ারা করে দেন।
1973 সালের মাঝামাঝি তিনি উদ্যোগ নিলেন যে মুক্তিযুদ্ধের সময় ভারতে এবং এর পর মন্ত্রীরা দেশে গোপনে কী পরিমাণ সম্পদের মালিক হয়েছেন তার তদন্ত করবেন। এতে মনে হয় সহকর্মীদের কারো কারো ব্যাপারে তার পছন্দ ছিল। ভারতীয় কূটনৈতিক জে.এন. দীক্ষিতের বর্ণনায় জানা যায়, তাজউদ্দিন এবং কামারুজ্জামান দীক্ষিতকে গোপনে কথাটি জানিয়ে বলেছিলেন প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত ছিল নির্মম পরিহাস এবং তারা কখনো ভাবেননি তাদের এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে। দীক্ষিতকে তারা এও বলেছিলেন যে প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া মন্ত্রিসভার কোনো সদস্য ব্যক্তিগত সফরেও ভারত যেতে পারবেন না বলে নির্দেশ দিয়েছিলেন। শেখ মুজিব 2 দশক ধরে স্বাধীনতার জন্য জাতিকে ধীরে ধীরে প্রস্তুত করেছেন, কিন্তু চূড়ান্ত মুহূর্তে তিনি উপস্থিত ছিলেন না। যদিও তার নামেই তার সহকর্মীরা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন, এটা শেখ মুজিবের মনে ছাপ ফেলে থাকতে পারে যে সঠিক সময় ঐতিহাসিক ভূমিকাটি তিনি পালন করতে পারেননি। মুজিবনগর সরকারের নেতাদের ব্যাপারে তার মনে কিছুটা ক্ষোভ ছিল। পরে তার সহকর্মীদের ব্যাপারে, বিশেষ করে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের সঙ্গে আচরণে এর প্রকাশ ঘটেছে। আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্ব পেতে এই চ্যানেলে চোখ রাখুন। আসসালামু আলাইকুম।